আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলো। একটা কথা বিশ্বাস রাখো, ভালো খারাপ মিলিয়েই সবার পরীক্ষা হয়েছে। তাহলে তোমার যদি কোনো সাবজেক্টে খারাপ হয়ে থাকে এবং সেই হতাশা তুমি যদি রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত পুষে রাখো, তাহলে সামনে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা এডমিশন টেস্ট, সেখানে তুমি বড়সড় একটা ধাক্কা খেতে যাচ্ছ। তো আজকের ভিডিওটি কাদের জন্য? এইচএসসি 26 তোমাদের মধ্যে যারা ডাক্তার হবার স্বপ্ন দেখো, সাদা অ্যাপ্রন স্টেথোস্কোপের স্বপ্ন দেখো, নিজের স্বপ্নের পাশাপাশি নিজের বাবা মায়ের স্বপ্ন নিজের কাঁধে তুলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছ, তাদের জন্য। কারণ মেডিকেল এডমিশন প্রস্তুতির একদম A to Z গাইডলাইন, একদম কমপ্লিট গাইডলাইন তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবা। এবং মেডিকেল এডমিশনের ক্ষেত্রে অথবা যে কোনো এডমিশন প্রস্তুতিতে শুরুর সময়টা সবচেয়ে হ্যাফাজার্ড লাগে, কনফিউজিং লাগে, কারণ এত বিশাল পড়াশোনা, কোনটা ছেড়ে কি তুমি পড়াশোনা করবে সেটা নিয়ে কিন্তু খেই হারিয়ে ফেলতে পারো। ভিডিওটা সেভ করে রাখো, যখনই তুমি খেই হারিয়ে ফেলবা এই ভিডিওতে বারবার তুমি ফেরত আসবে এবং ইনশাআল্লাহ এই ভিডিওটা আবার তোমাকে রাস্তা দেখাবে। আজকের ভিডিওতে আমরা গত বছরের সার্কুলার বিশ্লেষণ করব, গত বছরগুলোর কাটমার্কস বিশ্লেষণ করব, কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কিভাবে রিভিশন দেওয়া উচিত, সাধারণ জ্ঞান ইংরেজি কিভাবে পড়তে হবে, সবকিছু নিয়ে ডিটেইলসে আলোচনা করব। বন্ধুদের মেনশন করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও অবশ্যই। তাহলে প্রথমেই চলো গত বছরের সার্কুলারটা আমরা দেখি। গত বছরের সার্কুলারের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখলে আমাদের এবছরের সার্কুলারটা কেমন হবে সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা আসবে এবং ইম্পর্টেন্ট পার্টসগুলো আমরা জানতে পারবো। গত বছরের সার্কুলার অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি প্লাস এইচএসসি ন্যূনতম জিপিএ দরকার ছিল 8.50। তবে এসএসসি অথবা এইচএসসি কোনো একটায় তোমার জিপিএ যদি 4 পয়েন্টের চাইতে কম থাকতো তাহলে তুমি পরীক্ষায় অংশ দিতে পারতা না। তবে যারা উপজাতীয় আছো কিংবা পার্বত্য জেলায় বসবাস করে তাদের জন্য প্রত্যেকবার সার্কুলারে কিছু কনসিডারেশন রাখা হয়। তাদের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসির ন্যূনতম জিপিএ হচ্ছে 8 এবং যদি এবং এসএসসি অথবা এইচএসসি তে 3.5 হচ্ছে তাদের জন্য ন্যূনতম জিপিএ। কোনো একটা যদি তারা 3.5 এর চাইতে কম পায় তাহলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এবছরের সার্কুলারেও একই রকম আমরা প্রতিফলন দেখতে পারি। যাদের বায়োলজি পরীক্ষা খারাপ হয়েছে তাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া বায়োলজিতে কত জিপিএর কম পাইলে আমি পরীক্ষা দিতে পারবো না? অ্যান্সার হচ্ছে বায়োলজিতে তোমার যদি 3.5 এর কম থাকে জিপিএ তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা না, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা না। ন্যূনতম তোমার বায়োলজিতে 3.5 জিপিএ রাখতে হবে। গত বছরে তোমরা জানো যে মানবন্টনে বেশ একটা পরিবর্তন এসেছিল। আগে কি করা হতো, সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে টোটাল ছিল 25 নাম্বার। গত বছর থেকে ইংরেজিতে 15 নাম্বার ঠিকই আছে, কিন্তু সাধারণ জ্ঞানের সাথে প্রবণতা এবং মানবিক গুণাবলীর এক্সট্রা 5 নাম্বার অ্যাড করা হয়েছে এবং সেখানে রাখা হয়েছিল 15 নাম্বার। ফিজিক্স থেকে 5 নাম্বার কর্তন করে বানানো হয়েছিল 15 নাম্বার। তাহলে টোটাল বায়োলজিতে ছিল 30 নাম্বার, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান প্রবণতা মানবিক গুণাবলী মিলিয়ে হচ্ছে 15 নাম্বার। এই 100 নাম্বার পরীক্ষার জন্য গত বছরের সার্কুলারে সময় দেওয়া ছিল 1 ঘন্টা 15 মিনিট এবং 5 নম্বর ছিল 40 মার্কস। আমরা আশা করি এবছরের সার্কুলারও হয়তোবা এরকমই থাকবে। এবার দেখো এসএসসি এবং এইচএসসি জিপিএ কিভাবে কাউন্ট করা হয়। 2024-25 সালের আগে জিপিএ তে কিন্তু টোটাল নাম্বার কয়েক বছর ছিল 200 নাম্বার। এসএসসি এবং এইচএসসি তে টোটাল জিপিএ তে ছিল 200 নাম্বার এবং পরবর্তীতে মেধা পরীক্ষা ছিল আর 100 নাম্বার। এভাবে 300 নম্বরের মধ্যে পরীক্ষা হতো। 2024-25, 2025-26-এ 100 নাম্বার হচ্ছে জিপিএ তে রাখা হয়েছে। তো এসএসসি তে যে জিপিএ সেটার সঙ্গে 8 গুণ করা হয়েছে গত বছরের সার্কুলারে। অর্থাৎ তোমার যদি এসএসসি জিপিএ থাকে 5 গুণ 8 হচ্ছে 40, তাহলে তুমি ফুল মার্কস এখানে পেয়ে গেলা। এবং এইচএসসি জিপিএ এর সাথে 12 নাম্বার গুণ করা হয়। তাহলে এইচএসসি তে তুমি যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জিপিএ 5 পেয়ে যাও তাহলে 5 গুণ 12 হচ্ছে 60 নাম্বার। এভাবে তুমি 100 তে 100 এখানে পেয়ে গেলা। বাকি মেধা পরীক্ষা তোমার 100 মার্কের মধ্যে হবে এবং এই দুইটা মিলিয়ে তোমার কিন্তু মেডিকেলের রেজাল্টটা বানানো হবে। ওকে, তো কারো যদি ধরো এসএসসি তোমাদের মধ্যে কারো খারাপ হয়েছে আগে, তো ধরো তুমি এসএসসি তে পাইছো হচ্ছে 4, তাহলে 4 গুণ 8 কত হয় 32, তাহলে তোমার কিন্তু 8 নাম্বার হচ্ছে কাটা যায়। একইভাবে তুমি যদি এইচএসসি তে ধরো হচ্ছে তুমি পাইলে হচ্ছে 4 পয়েন্ট জিপিএ, তাহলে 4 গুণ 12 48, তাহলে তোমার কিন্তু 12 নাম্বার হচ্ছে কাটা যাচ্ছে।
এই তাহলে গত বছরের সার্কুলার অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব বিগত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস কেমন ছিল এবং কাট মার্কস কেমন ছিল। 2025-26 সর্বোচ্চ নাম্বার ছিল 191.25, কাট মার্কস ছিল 174.25। 100 নাম্বার হচ্ছে জিপিএ তে আর 100 নাম্বার হচ্ছে মেধা পরীক্ষায়। 24-25 190.75, 173.25। 23-24 92.5, 267। 2022-23 294.25, কাটমার্ক ছিল 268.75। এটা মোটামুটি একটু ফ্ল্যাকচুয়েট করে যখন পরীক্ষার প্রশ্নটা একটু টাফ হয়। একটু যখন টাফ হয় তখন দেখা যায় সর্বোচ্চ মার্কসটা একটু কমে, কাট মার্কসটাও হচ্ছে কমে যায়। ওকে, আবার যখন পরীক্ষার প্রশ্নটা একটু সহজ হয় তখন দেখা যায় সর্বোচ্চ মার্কসও বাড়ে, কাট মার্কসও হচ্ছে কিন্তু তখন বেড়ে যায়। যেমন গত বছরে কাট মার্কস ছিল কিন্তু 74, যেটা কিন্তু বিগত আমরা বলতে পারি বিগত 8 বছরের মধ্যে সর্বোচ্চ, বিগত 8-9 বছরের মধ্যে সর্বোচ্চ কাট মার্কস কিন্তু ছিল এই গত বছরই 174.25। তার মানে প্রতিযোগিতা কিন্তু অনেক। তুমি যদি এখন থেকেই স্মার্ট স্টাডি না করতে পারো, এখন থেকেই তোমার যে জিনিসগুলো পড়া উচিত সেগুলো তুমি যদি না পড়ে অযথা অন্য জিনিসপত্র পড়তে থাকো, অযথা টেনশন করো, তাহলে তুমি ফর শিওর তুমি কিন্তু এই প্রস্তুতির দৌড় থেকে পিছিয়ে পড়বে। এজন্য কাট মার্কসটা আমি বিশ্লেষণ করলাম। তাহলে সেফ মার্কস কোনটা? অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ডিএমসি তে চান্স পেতে হলে আমার কত মার্কস থাকতে হবে? দেখা যায় যে 80 থেকে 82, প্রত্যেক বছরে 80 থেকে 82 এই রেঞ্জের মধ্যে ডিএমসি তে লাস্ট মার্কসটা হচ্ছে ঘোরাফেরা করে। ওকে, কখনো কখনো হচ্ছে 82.25 এরকমও হয়। তাহলে তুমি যদি তোমার সবসময় টার্গেট থাকবে যে কোনো পরীক্ষায়, আজকে থেকে তুমি যেখানেই পরীক্ষা দিবা সব জায়গায় তোমার কমপক্ষে 80% মার্কস এনশিওর করতে হবে। তোমার যদি ডেইলি এক্সাম হয় 50 মার্কের, তাহলে সেখানেও তোমার কিন্তু 80% মার্কস ক্যারি করতে হবে, অর্থাৎ 40 মার্ক কমপক্ষে তোমার পাওয়ার টার্গেট রাখতে হবে। এর বেশি তুমি যা পাও সেটা হচ্ছে বোনাস, বাট 40-এর নিচে যেন তোমার নাম্বারটা না নামে। যখন তোমার 100 মার্কের পরীক্ষা হবে তখন কমপক্ষে তুমি যেন 80 মার্ক পাও, এরকম টার্গেট নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। এবং তুমি যদি 80 নাম্বার ক্যারি করতে পারো, ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত থাকে তোমার ঢাকা মেডিকেল কলেজেও চান্স হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় ঢাকা মেডিকেল কলেজে 2 থেকে 2.5 নাম্বার বেশি আসে, 82.5 পর্যন্ত অনেক সময় ডিএমসির কাট মার্কসটা গেছে। বাট তোমার মেডিকেল তো অবশ্যই হবে, আল্লাহর রহমত থাকলে সবকিছুই সম্ভব। তাহলে আমরা কাট মার্কস গুলো বিশ্লেষণ করলাম, অনেক পড়াশোনা করতে হবে এর মানে আমরা বুঝতে পারলাম। এবার দেখি তাহলে কিভাবে পড়াশোনা শুরু করব। ওকে, এখন হচ্ছে আমাদের আসল টপিক শুরু, একদম মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমত আমাদের মেইন বই হিসেবে কি পড়তে হবে? প্রথমে আসবো উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বোটানির ক্ষেত্রে। বোটানির ক্ষেত্রে মেইন বই হচ্ছে আবুল হাসান স্যারের বই। 2 নাম্বার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জিওলজি বা প্রাণীবিজ্ঞান পড়তে হবে গাজী আজমল স্যারের বই। কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো দুইটাতেই হাজারি স্যারের বই। এবং ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, ফার্স্ট পেপারও সেকেন্ড পেপারও। তাহলে মেইন বই সম্পর্কে আমাদের ধারণা হলো। এই মেইন বইটা আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এই মেইন বইয়ের ভেতরে তথ্যগুলো খুব ভালো মতো অ্যাবজর্ভ করতে হবে। এজন্য দেখবা যে আরটিডিএস এর যত কোর্স আছে তোমাদের জন্য, সামনে যে ফাইনাল মেডিকেল ব্যাচ কিংবা হচ্ছে সেকেন্ড টাইমার কোর্স বলো কিংবা প্রি মেডিকেল কোর্স বলো, সব জায়গাতে আরটিডিএস এই একটা কাজই করে, সেটা হচ্ছে মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়ায়। ওকে, যেন মেইন বইটা পড়তে তোমাদের কোনো কষ্ট না হয়, কোনোভাবেই মেইন বই পড়াটা মিস করা যাবে না। এরপরে 2 নম্বরে এক্সট্রা ইনফোর জন্য আমাদের কোন কোন বই পড়তে হবে। এক্সট্রা ইনফোর জন্য আমাদের কি কি বই পড়তে হবে আমি একটু লিখে দিই, তাহলে হয়তো অনেকের ক্ষেত্রে হেল্প হবে। যদি আমি বলি হচ্ছে বোটানির কথা, বোটানিতে এক্সট্রা ইনফোর জন্য পড়তে হয় প্রথম কথা আজিবুর স্যারের বই এবং আলিম স্যারের বই। আজিবুর স্যারের বই এবং হচ্ছে আলিম স্যারের বই। যদি বলি জুওলজিতে তাদের ক্ষেত্রে এক্সট্রা ইনফো পড়তে হয় মাজেদা ম্যাডাম, মাজেদা ম্যাম এবং হচ্ছে আলিম স্যার। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা ইনফোর জন্য পড়তে হয় কবির স্যারের বই, কবির স্যার। এবং ফিজিক্সের ক্ষেত্রে পড়তে হয় শাহজাহান তপন স্যারের বই। ওকে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফোর জন্য। এবার আসি অনুশীলনের জন্য কোন বইগুলো পড়তে হয়। অনুশীলনের জন্য কিন্তু সেম, বোটানিতে আজিবুর স্যার এবং আলিম স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ করতে হয় অবশ্যই, কারণ বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে অনুশীলনীর প্রশ্ন থেকে ডিরেক্ট কমন আসছে। এখন তুমি অবশ্যই ডিরেক্ট কমন আসছে এজন্য তোতা পাখির মতো সব অনুশীলনী প্রশ্ন কিন্তু মুখস্থ করে যাবা, এরকম করে তুমি চান্স পাবা না।
সেক্ষেত্রে কি করতে হবে, অনুশীলনী প্রশ্নগুলো নিজের ভালো করে সলভ করতে হবে এবং নিজে সলভ করার পরে তোমার কাছে যেগুলো মনে হবে যে এই প্রশ্নটায় আমার উইকনেস আছে, এই টপিকটা ভালো করে পড়তে হবে, সেই টপিকটা হচ্ছে পড়ে ফেলতে হবে। ওকে, এভাবে তোমার অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিসের জন্য ইউজ করতে হবে। জিওলজিতে হচ্ছে মাজেদা ম্যাডাম এবং আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন, কেমিস্ট্রিতে কবির স্যারের বইয়ের, এবং ফিজিক্সে হচ্ছে তপন স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন। এখন তুমি এখনই ভয় পেয়ে যাচ্ছ, তাই না, যে ভাইয়া এতগুলো বই পড়া কি মানুষের পক্ষে সম্ভব? আসলেই সম্ভব না, অনেকের কাছে ইম্পসিবল। আমি মানি এটা ইম্পসিবল হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে তোমার মেইন বই খুব ভালো মতো পড়তে হবে, আবুল হাসান স্যারের বই, গাজী আজমত স্যারের বই, হাজারি স্যারের বই এবং ইসাক তপন স্যারের বই। তোমার কাছে যদি এই আরটিডিএস এর এই যে প্র্যাকটিস বইগুলো থাকে, আরটিডিএস এর এই প্র্যাকটিস বইগুলোতে আমরা কি রাখছি দেখো, এখানে আমার হাতে 6টা প্র্যাকটিস বই দেখতে পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি, 6টা প্র্যাকটিস বই। তো এই প্র্যাকটিস বইগুলোতে তোমার মেডিকেল এডমিশনের চান্স পাওয়ার জন্য যত অনুশীলনী প্রশ্ন সলভ করা দরকার সবগুলো একসাথে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে দেয়া আছে, এবং সেটাও ব্যাখ্যা সহ। ব্যাখ্যা কেন দেয়া আছে? যেন কোন একটা এমসিকিউ পড়ার পরে তোমার ওই এমসিকিউ রিলেটেড অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমার যেন মিস না হয়, সঙ্গে সঙ্গে যেন রিভিশন হয়ে যায়, এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। ওকে, এরপরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এক্সট্রা ইনফোর কথা বললাম না, এক্সট্রা ইনফোর জন্য আরটিডিএস এর দেখো একটা বই আছে, এক্সট্রা ইনফো হ্যাক বই। তো এই এক্সট্রা ইনফো হ্যাক বইটা মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমার মেডিকেল এডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য যত এক্সট্রা ইনফো দরকার সবগুলো এক্সট্রা ইনফো, সব রাইটারে এক্সট্রা ইনফো একসাথে চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে, শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফো। ওকে, কারণ মনে রাখতে হবে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় কখন চান্স পাবা, তুমি ঢাকা মেডিকেলে কখন চান্স পাবা, যখন তুমি সহজ প্রশ্নগুলো মিস করবা না। দেখবা বেশিরভাগ প্রশ্ন তোমার মেইন বই এবং অনুশীলনী থেকে চলে আসছে, কিছু প্রশ্ন তোমার এক্সট্রা ইনফো থেকে আসতে পারে, সেগুলো তুমি এই বইটা পড়লেই একসাথে একটা চ্যাপ্টার পড়বা, অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস বইগুলো থেকে দেখলা, এক্সট্রা ইনফো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এখান থেকে একসাথে দেখে ফেললা। তাহলে এতগুলা বই তোমার কিন্তু রাখারও দরকার নাই, কিংবা এতগুলা বই পড়তে গিয়ে মাথাটা নষ্ট করারও কোনো দরকার নাই। সহজ সলিউশন হচ্ছে এটা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই আরটিডিএস এর এই ম্যাটেরিয়ালস গুলো কিভাবে কালেক্ট করব? আমি একটু পরে বলছি এটা, ঠিক আছে? আপাতত তোমাদের দেখাই যে তোমাদের প্রিপারেশন জার্নিটাকে আরটিডিএস কিভাবে সহজ করবে, কিংবা তুমি কিভাবে সহজ করে নিতে পারো। এরপরে আমরা দেখি যে জিকে ইংলিশের জন্য আমাদের কি পড়া উচিত। জিকে ইংলিশের জন্য আমি একইভাবে আমি তোমাদেরকে প্রথমে আরটিডিএস এর বইগুলো একটু দেখাই। প্রথমে আমি দেখাবো হচ্ছে আরটিডিএস এর সাধারণ জ্ঞানের 2টা বই, একটা হচ্ছে মেডিজিকে বাংলাদেশ, মেডিজিকে আন্তর্জাতিক। তুমি যদি এই আরটিডিএস এর বই দুটো দেখো, মোটামুটি পাতলা বলা যায় বাজারের অন্যান্য বইগুলোর তুলনায়, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমার সাধারণ জ্ঞান সবকিছু পড়ার দরকার নাই, এবং সবকিছু পড়ে তুমি কুলাইতেও পারবা না। সো তোমার যতটুকু দরকার ততটুকু আরটিডিএস এর বই দুটোতে দেয়া আছে, যতটুকু থিওরি দরকার, এবং এর পাশাপাশি প্রচুর প্র্যাকটিস প্রশ্ন। বিসিএস পরীক্ষার প্রশ্ন দেয়া আছে, বিগত বছরের বিসিএস পরীক্ষার প্রশ্ন দেয়া আছে, বিগত বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন দেয়া আছে, বিগত বছরের ঢাকা ভার্সিটি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেয়া আছে, যেগুলো থেকে ডিরেক্ট কমন চলে আসে আল্লাহর রহমতে। এরপরে আমরা বলতে পারি হচ্ছে যে মানবিক গুণাবলী নিয়ে তোমাদের একটা টেনশন থাকে, মানবিক গুণাবলীর জন্য একদম পাতলা একটা বই আছে আরটিডিএস এর মানবিক গুণাবলী। তুমি এখান থেকে যদি দেখে যাও, এই প্যাটার্ন গুলো থেকেই কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং তুমি একটু বুদ্ধিমানের মতো পরীক্ষা দিতে পারলে, কনফিডেন্সের সঙ্গে তুমি যদি পড়াশোনা করো, তাহলে দেখবা মানবিক গুণাবলীতে তুমি 5-এর মধ্যে 5ই পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো ইংরেজি নিয়ে তোমাদের অনেক টেনশন থাকে, সেম ভাবে তোমার সলিউশন হতে পারে আরটিডিএস এর ইংলিশ গ্রামার এবং আরটিডিএস এর ইংলিশ ভোকাবুলারি বই। এই বই দুটাও দেখো পাতলা, যতটুকু ভোকাবুলারি তোমার পড়া দরকার, তোমাকে আমি এখন বিদ্যাসাগর বানাইতে পারবো না, কিন্তু তোমাকে হচ্ছে চান্স পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে সেটা আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের এই বই দুইটা, জাস্ট এই বই দুটো তুমি সলভ করবা, ইনশাল্লাহ দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি দুর্দান্ত কমন পাবা এবং অনেক ভালো একটা রেজাল্ট পাবা, ঢাকা মেডিকেল কলেজেও চান্স হবে ইনশাল্লাহ। ওকে, তো একটু স্মার্ট স্টাডি করতে হবে, কারণ হাতে তো সময় খুব বেশি নাই, তাই না? অল্প কয়েকটা মাস, এই অল্প কয়েকটা মাসের মধ্যে তোমার সব কয়টা সাবজেক্ট গুছাইতে হবে। এরপরে তোমার প্রস্তুতিটিকে ভালো মতো চাঙ্গা করার জন্য প্রচুর পরীক্ষা দিতে হবে তোমার, এজন্য কিন্তু জিকে ইংলিশ মডেল টেস্ট আছে। এখানে শুধুমাত্র জিকে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট 1000 প্রশ্ন হচ্ছে এই মডেল টেস্ট বইয়ে আছে। ওকে, তো এই মডেল টেস্ট বইটা থেকে তোমরা
কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তখন তোমার পড়া হয়ে যাবে। এবার অনেকে বলতে পারো ভাই জিকে ইংলিশের জন্য আমি অন্য বই ফলো করলে হবে না? অন্য যে কোনো একটা, বাজারে যা বই আছে তুমি যে কোনো একটা বই ফলো করো। তুমি যদি আরটিডিএস ফলো করো তোমার অল্পতে পড়া হয়ে যাচ্ছে, তুমি জাস্ট আরটিডিএস এর বইটাই কনফিডেন্সের সঙ্গে পড়ো। তুমি যদি অন্য কোনো একটা বই করো, ওই শুধুমাত্র ওই অন্য বইটাই পড়ো, অন্য কোনো বই হচ্ছে পড়তে যাও না। ওকে, 2-3টা বই পড়ার মতো সময় এখন আমাদের হাতে নাই। আমাদের প্রচুর এখন প্র্যাকটিস করতে হবে, যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। তাহলে আমরা মোটামুটি কিভাবে পড়া শুরু করব বা কি বই আমাদের পড়তে হবে, কিভাবে পড়াশোনা করা উচিত, এটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার দেখি কিভাবে বুঝবো যে একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়েছে। গুরুত্বপূর্ণ, কোটি টাকার প্রশ্ন এটা। তাহলে যে কোনো একটা চ্যাপ্টারের প্রথমেই তোমার মেইন বইটা ভালো করে পড়ে ফেলতে হবে, তারপরে তুমি অনুশীলনী প্রশ্নগুলো পড়বা, তারপরে তুমি বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলা পড়তে পারো। বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলা পড়লে কি হবে, তোমার হচ্ছে চর্চাটা বাড়লো, প্র্যাকটিস করার মানে তুমি স্ট্যান্ডার্ড প্রশ্নে প্র্যাকটিস করতে পারলা। এরপরে তোমার বিগত বছরের প্রশ্ন দেখতে হবে, বিগত বছরের মেডিকেল ডেন্টাল প্রশ্ন। তার জন্য বেস্ট সলিউশন আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংক। কারণ এই আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংক বইটাতে বিগত 2008-9 সাল থেকে বর্তমান পর্যন্ত আসা, বর্তমান যে সিলেবাস তোমাদের সেটা অনুযায়ী যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ ইনক্লুড করা আছে। সাধারণ জ্ঞান, ইংরেজিও একই সাথে হচ্ছে দেয়া আছে। ওকে, এবং একদম ব্যাখ্যা সহ। অর্থাৎ আমরা এই বইয়ের মধ্যে কি করছি, বিগত বছরে মেডিকেল ডেন্টালের প্রশ্ন রাখছি চ্যাপ্টার ওয়াইজ, কোন টপিক থেকে আসছে সেই টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফোগুলো নিয়ে আলোচনা করছি ব্যাখ্যার মধ্যে। এভাবে কনসাইজ একটা বুক তোমার স্মার্ট স্টাডির জন্য বেস্ট বই হচ্ছে এই আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংক। এবং তোমার যাতে আসলে মেডিকেল প্রশ্ন ব্যাংকের উপর একটা দখল হয়ে যায়, সেজন্য বিগত 10 বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক আমরা মডেল টেস্ট আকারে দিছি, এবং সেগুলো কিন্তু তুমি এই বইয়ের মধ্যেই বারবার বারবার চর্চা করতে পারবা। এই জন্য পেছনে আমরা এমসিকিউ কিন্তু অ্যাড করে দিছি, এমসিকিউ পেপারও অ্যাড করে দিছি। মানে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা সময় ধরে। ওকে, তো যাই হোক, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার পরে তারপর তুমি হচ্ছে এক্সট্রা ইনফোগুলো পড়বা। তাহলে এটা হচ্ছে তোমার জন্য একটা চেক লিস্ট যে একটা চ্যাপ্টার তোমার এভাবেই পড়াশোনা করতে হবে। এবং সবার লাস্টে হচ্ছে তোমার কি করতে হবে, অবশ্যই একটা এক্সাম দিতে হবে খুব ভালো করে। এবং তুমি যখন এক্সাম দিবা, তুমি কোন প্রশ্নগুলো পারলা না এবং কোন প্রশ্নগুলো তোমার কনফিউশন ছিল সেগুলো অবশ্যই মেইন বইয়ের মধ্যে দাগাই রাখবা। যে তোমার যখন পরবর্তীতে কোনো একটা ধরো রিভিউ এক্সাম থাকবে বা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল থাকবে, তখন তুমি যেন এক নজরে সবগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, যেগুলো তোমার ভুল হয় সেগুলো যেন তুমি পড়ে যেতে পারো, সেগুলো যেন তোমার মোটেও মিস না হয়, এটা এনশিওর করতে হবে তোমার। এবং তুমি এমন ভাবেই পড়বা, এমন ভাবেই এক্সাম দিবা যেন এই একটা প্রশ্ন একবারের বেশি তোমার কখনো আর ভুল না হয়। মনে থাকবে, একটা ভুলের খাতা বানাইতে হবে, যেই খাতার মধ্যে তুমি যত এক্সাম দিবা সব এক্সামের ভুলগুলো ওই একটা খাতার মধ্যে একসাথে দেয়া থাকবে। এই একটা খাতাই তোমার হচ্ছে মেডিকেল এডমিশনে চান্স পাওয়ার সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে ছবিটা, এটাই হচ্ছ তুমি। আমরা গাইডলাইনের একদম শেষ পর্যায়ে চলে আসছি, এটাই হচ্ছে তুমি। ওকে, তুমি ছোট্ট একটা ছেলে, এই ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে, সে এক সময় বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে। তো এখন তুমি দাঁড়ায় আছো হচ্ছে আয়নার সামনে, এবং আয়নাতে তুমি কিসের প্রতিফলন দেখতে পাচ্ছ, উড বি এ ডক্টর। তোমার স্বপ্নটা কিন্তু বিশ্বাস করো খুব কাছাকাছি। আর অল্প কয়েকটা মাস পরে তোমার ভর্তি পরীক্ষা হবে, এবং সেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা কেমন হবে সেটা নির্ভর করছে তুমি কিভাবে পরিশ্রম করছো সেটার উপরে। সেই ভর্তি পরীক্ষাটা নির্ভর করছে যে তুমি ওটার জন্য কতটুকু খাটতেছো, কতটুকু সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছো ওটার জন্য, সেটার উপর ডিপেন্ড করছে। এবং এই তোমার এই রেজাল্টের দিকে শুধু যে তোমার অপেক্ষা সেটা না, তোমার বাবা মায়ের অপেক্ষা আছে, তোমার আত্মীয় স্বজনের অপেক্ষা আছে, সবার অপেক্ষা আছে, সবার স্বপ্ন হচ্ছে তোমাকে ঘিরে। তো এই যে স্বপ্নটাকে বেশি স্ট্রেসফুল বানানো যাবে না, মনে করা যাবে না যে আমি এটা কিভাবে সম্ভব। মনের মধ্যে একটা বিশ্বাসই এখন রাখতে হবে, ইনশাআল্লাহ অবশ্যই আমি পারবো। কমেন্টে বলে দাও যে ইনশাআল্লাহ অবশ্যই আমি পারবো, ইনশাআল্লাহ অবশ্যই আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো। সেই সক্ষমতাটুকু আমার আছে, এই বিশ্বাসটুকু আমার নিজের আছে।
এই কনফিডেন্সটুকু এটাকেই বলে সেলফ কনফিডেন্স। তুমি যখন নিজের উপর সেলফ কনফিডেন্সটা দৃঢ় করতে পারবা, তখন দেখবা সামনে তোমার যতই চ্যালেঞ্জ আসুক, যতই বাধা আসুক, সব কিছুকে তুমি খুব সহজে উতরে যেতে পারবা। তাই নিজের উপর সেলফ কনফিডেন্সটা রাখো। কতক্ষণ পড়া উচিত? যতক্ষণ তোমার ডেইলি টার্গেট শেষ না হয়। তোমার পড়াশোনা কোনো লিমিট থাকবে না আজকের পর থেকে। তুমি নিজের লিমিট সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। হতে পারে তুমি ৩-৪ ঘন্টার বেশি বসতে পারতা না পড়ার টেবিলে, সেই তুমিই দেখবা যখন ভালো করে মানুষ স্বপ্ন দেখা শুরু করে, যখন সেলফ কনফিডেন্স থাকে, তখন সেই মানুষটা এই টেবিলে ৮-১০ ঘন্টা বসতে শিখে। এবং যাকে মানুষ একসময় ভাবছিল তাকে দিয়ে কখনোই সম্ভব না, মানুষ তখনই কিন্তু ঘুরে দাঁড়ায়, মানুষ তখনই কামব্যাক করে, এবং মানুষ তখনই ভালো একটা রেজাল্ট করে, মেডিকেল অ্যাডমিশনে চান্স পেয়ে দেখিয়ে দেয় যে তোমরা সবাই মিথ্যা ছিলে। এবং আমি আশা করি তোমরাও এই জিনিসটা করতে পারবে। তোমাদের পক্ষেও সম্ভব এই কামব্যাকটা নিয়ে আসা, তোমাদের পক্ষেও সম্ভব ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া। কমেন্টে বলে দাও যে ইনশাল্লাহ অবশ্যই পারবো। আরটিডিএস তোমাদেরকে নিয়ে কাজ করা শুরু করেছে অলরেডি, এবং খুব শীঘ্রই ফাইনাল মেডিকেল ব্যাচ হচ্ছে তোমাদের জন্য লঞ্চ হয়ে যাবে। সেই ফাইনাল মেডিকেল ব্যাচ সম্পর্কে জানতে, এবার বলি ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে বা আমাদের কোর্স সম্পর্কে জানতে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 01724925752। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে রাখতে পারো। তাহলে আমাদের কোর্স সম্পর্কেও ডিটেইলসে জানতে পারবে, এবং আমাদের ম্যাটেরিয়ালস সম্পর্কেও তুমি ডিটেইলসে জানতে পারবে। তাহলে ভালো থাকো সবাই, নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকো, এবং নিজের সর্বোচ্চটা আমরা এখন থেকে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।